আসসালামু আলাইকুম, স্বাগতম লাল সবুজ চ্যানেলে। আজকে আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি ও আরও যে 7 কলেজের একটা বিবদমান দ্বন্দ্ব, এই বিষয় নিয়ে কথা বলবো। আমার পাশে বসা আছেন আমাদের প্রিয় মুখ, প্রিয় অভিনেতা, পরিচালক, নাট্যকার হুমায়ুন কাবেরী ভাই। অপর পাশে আছে সালাম ভাই। কথা বলার পূর্বেই আমরা কাবেরী ভাইয়ের একটা বই প্রকাশ হচ্ছে এবারের 25-এর যে মেলায়, অর্থাৎ 21শে বই মেলায় এই বইটি থাকছে। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প, আর শব্দশিল্পের যে স্টল সেটা থাকবে হচ্ছে 346 নাম্বার, 47, 347, 348 ও 349 নাম্বার। দেখা হবে ওখানে ইনশাল্লাহ। এই বইয়ের বিষয়েও কথা বলবো আমরা, আর বর্তমান আলোচিত বিষয় নিয়েও কথা বলবো। কাবেরী ভাই। ধন্যবাদ। মনোহর ভাই, আপনি আমার বই নিয়ে কথা বলেছেন। আসলে প্রথমেই দর্শককে জানাই ধন্যবাদ যে আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বা ব্যয় করে। তবে একেবারেই নষ্ট হবে না, কারণ আমরা যে গঠনমূলক কথা বলবো আপনাদের কাছে লাগবে। আর আমার বইটা সম্পর্কে আগে বলি। আমি তো নাটক লিখি, ডিরেকশন দিয়ে অভিনয় করি। তো পাশাপাশি আমার বন্ধু প্রকাশক, শব্দশিল্পের প্রকাশক শরীফ, সে বললো যে তুমি একটা বই লেখো। তা আমি ভাবলাম গতানুগতিক বই লিখে তো লাভ নাই, বই লিখতে হলে এমন কিছু লিখতে হবে যেটা কাজে লাগে। তো তারপর আমি লিখলাম টিভি নাটক লেখার সহজ কৌশল। টিভি নাটক লেখার সহজ কৌশল এটি লিখেছি আমি এই জন্যেই যে অনেকের মনের ভিতরে এলোমেলো গল্প দৌড়ে বেড়ায়। এই গল্পকে অনেকে চায় যে আমার গল্পটাকে আমি যদি টেলিভিশনে দেখতে পারতাম, নাটকের রূপান্তর দেখতে পারতাম, তাহলে ভালো লাগতো। তো টেলিভিশনে দেখতে হলে তো নাটকে রূপান্তরিত করতেই হবে। তো এই গল্প কি করে নাটকে নিয়ে আসতে হয়, নাটকের কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনের ভিতরে নিয়ে আসতে হয়। সেই নিয়ম কানুনগুলো এই বইয়ের ভিতরে আছে এবং সুন্দর করে দেওয়া আছে। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে টিভি নাটক লিখতে হয়, গল্প থেকে টিভি নাটক লিখতে হয়। এই জন্য আমি এই বইটি লিখলাম। যাক, একটা সুন্দর বই আমরা পেতে যাচ্ছি এই সামনের বই মেলাতে ইনশাল্লাহ। অন্য বিষয়ে আমরা চলে আসি। দেখতে পাচ্ছেন রাজনৈতিক অস্থিরতা। 7টা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজমান। এই বিষয়ে আপনি কিছু বলেন যে কোনো ষড়যন্ত্র জড়িত আছে কিনা এই সরকারের বিরুদ্ধে, বা এই বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা? আসলে একটা ঘটনা যখন ঘটে সেটা অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট নিয়ে ঘটে এবং তিল থেকে তাল হয়। আমাদের দেশ এখন ডক্টর ইউনূস স্যারের দেশ। ডক্টর ইউনূস স্যার খুবই সুন্দরভাবে দেশটা পরিচালনা করছে। তো হয়তোবা কোনো না কোনো ছাত্ররা কোনো না কোনো ছোটোখাটো কোনো ঘটনা থেকে আস্তে আস্তে বড় হয়ে এই সমস্যাটা হয়েছে। আমার মনে হয় খুব একটা বেশি দিন থাকবে না। আমাদের ডক্টর ইউনূস স্যার খুবই দক্ষ মানুষ এবং সে শক্ত হাতে এটাকে দমন করবেন, এটা আশা করি। এবং আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী সব শক্ত হাতে দমন করবেন, এটা আশা করি। খুব শীঘ্রই এটা বন্ধ হয়ে যাবে এবং এটা একটা মামুলি ব্যাপার, এত বড় একটা দেশে সামান্য জিনিস এটা। সালাম ভাই, এই যে আপনিও দেখতে পাচ্ছেন এই ঘটনা, এটার সাথে কি এই যে ফ্যাসিবাদী কোনো শক্তি ঢুকে পড়ে এই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে 7টা কলেজ আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই সরকারকে বেকায়দা ফেলার জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থাপক কাবেরী ভাইকে। বিষয়টা হচ্ছে ভাই যেমন বললেন, সবকিছুর ব্যাপারে একটা প্ল্যানিং থাকে। যেমন আমাদের বিশেষ করে আমরা চাই না বিশেষ করে ছাত্রছাত্রীরা কোনো মানে আপনার বিশৃঙ্খলার মধ্যে জড়ায়। এই বিশৃঙ্খলার মধ্যে জড়ায় গেলে বিশেষ করে তারা গার্ডিয়ান আছেন, বিশেষ করে আমরা সাধারণ জনগণ আছি, এরা খুবই টেনশনগ্রস্ত হয়ে টেনশনে পড়ে যায়। তো আমরা এই যে রাজনৈতিক অস্থিরতা বলতে কি, ছাত্রছাত্রীদের মধ্যে যে মানে একটা উশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, এর পিছনে আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা আসলে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলছেন আপনি। ষড়যন্ত্র থাকতেই পারে। আর বিশেষ করে এখন এই সরকারের বিপক্ষে বিশেষ করে আপনার রাজনৈতিক বিভিন্ন রকম রাজনৈতিক দল, বিশেষ করে আবার বহির্বিশ্ব একটা চাপের মধ্যে রাখছে তাদেরকে। তো তারা চাবে সবসময় এই সরকারকে একটা বিপাকে, একটা সমস্যা সৃষ্টি করতে বা একটা সমস্যায় ফেলতে। তো আমরা চাবো যে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মানে খারাপ অবস্থা বিরাজ করতেছে, এটা তাৎক্ষণিক খুব দ্রুতভাবে
প্রশাসনে যারা আছেন তারা এর দ্রুত পদক্ষেপ নেবেন। আরেকটা বিষয়, ছাত্রছাত্রীদের কিন্তু একটা অভিযোগ যে তারা যে দাবির জন্য ইতিপূর্বে স্মারকলিপি দিয়েছিল, সেই দাবিটার কথা জানতেই প্রবেশী সাহেবের কাছে গিয়েছিলেন। উনি এই প্রবেশী সাহেব ওইটা ওখানেই সমাধান করে দিতে পারতেন, সেটা না করে তিনি কেন যে ছাত্রীদের সাথে বিবাদে জড়ালেন এটা বুঝে আসে না। এই বিষয়ে না, আসলে আমরা তো খালি চোখে অনেক কিছু দেখি, খালি চোখে দেখা যাবে না। এখানে অবশ্যই উনি হয়তো বা সময় নিয়েছেন, এটার জন্য উনি খুব ভালো একজন গুরুত্বপূর্ণ পদে আছেন, উনি জানেন সেই সময় নেওয়াটা হয়তো বা ছাত্রদের এখন রক্ত গরম, তাদের ওই সময়টা ধৈর্য সহ্য হয়নি। শিক্ষকের একটা জায়গা আর ছাত্র জায়গা, সন্তান বাবা, রাইট। তো এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মাঝপথে হয়তো কেউ পুশ করতেছে বড় একটা গ্যাঞ্জাম চলার জন্য। আর আমাদের সমাজে এটা আছেই যে কারোর সাথে কারো যদি গ্যাঞ্জাম শুরু হয় তাহলে পিছন থেকে আরো ঘি ঢালে যে যাতে আরো বড় আকারে হোক। হ্যাঁ, সেটা যেমন আমাদের দেশে, আমি একটু দেশের বাইরে যাই, আমাদের দেশে এখন কিন্তু আমাদের হিন্দু মুসলমান সব কিন্তু একদম ভাই ভাই, এবং খুব গলায় গলায় বেশি। এখন না, আমাদের সব সময় ছিল, কিন্তু আমাদের স্বৈরাচার চলে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের কিছু মিডিয়া যারা খুবই বাজেভাবে আমাদেরকে উপস্থাপন করছিল যে আমাদের এখানে হিন্দু মুসলমান যে খুব নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে ঢুকেই করছে, সেই করছে, কিন্তু আসলে আমরা এখানে কিছুই দেখি না। তারপর আর একটা বিষয় হলো, আমরা যখন আমাদের বাংলাদেশ থেকে কেউ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা শুনেছি তাদের কাছ থেকে নাকি পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, নিয়ে বলে যে তুমি এই বাংলাদেশ সম্পর্কে খারাপ দিবা, নেগেটিভ মন্তব্য দিবা, তাহলে তোমার পাসপোর্ট দেওয়া হবে, না দেওয়া হবে না। এটাকে আমি নিন্দা জানাই। হ্যাঁ, আর একটা বিষয় সালাম ভাই বলবেন, আপনারা দেখছেন সীমান্তেও তারা বারবার উস্কানি দিচ্ছে। সীমান্তের ওই বিএসএফ যারা, তারা আমাদের অভ্যন্তরে ঢুকে পড়ছে, লোকজন ধরে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু এই সরকারকে একটা নাজেহাল করার জন্যই করছে। আবার পত্রিকায় দেখলাম যে আমেরিকার কোনো একটা বিষয়ে তারা উল্লেখিত। এসব বিষয়ে সামান্য কিছু বলুন। মূলত আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, অনেক লক্ষ 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 শহীদের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের দেশে কোনো বহির্বিশ্ব বা কোনো ধরনের শক্তিশালী দেশ আমাদেরকে দাবায় রাখুক বা আমাদেরকে চাপ সৃষ্টি করুক, আমাদেরকে শোষণ করুক, এটা আমরা কখনোই মেনে নিব না। বিশেষ করে আমরা ভারতের কথাই বলি, ভারত মাঝে মধ্যেই আমাদেরকে উস্কানিমূলক অনেক কথাবার্তা, উস্কানিমূলক অনেক কর্মকাণ্ড করে থাকে, যেটা আমরা অনেক সময় সহ্য করে এটাকে করে রাখি, এখন তো সহ্য হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে সবসময় সব সুযোগ আপনার মানুষের শুনে সহ্যের ক্ষমতা একটা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর কিন্তু আমরা তাদের জিরো টলারেন্স দেখাচ্ছি, আমরা তাদের কোনো চান্সই দিচ্ছি না। জিরো টলারেন্স দেখাচ্ছি বলতে আমরা তাদেরকে প্রতিশোধমূলক আচরণ করতেছি তা কিন্তু না, আমরা চাচ্ছি ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা। তারা আমাদেরকে ন্যায্য অধিকার দিলে আমরা তো তাদের শত্রু ভাবি না, বন্ধু ভাবি। আমরা তাদের বন্ধু ভাবি এবং বন্ধু ভাবাপন্ন সম্পন্ন রেখেই আমরা সামনের দিকে আগাতে চাই। এক্ষেত্রে তারা আমাদেরকে শক্তিশালী দেশ হিসাবে আমাদেরকে শোষণ করবে, নিপীড়ন করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না, এটা গ্রহণযোগ্য না। আমি কাবির ভাই আরেকটা জিনিস আপনি দেখতে পেলেন যে আমেরিকার যে প্রথম চুক্তি বাংলাদেশের সাথে গ্যাসের চুক্তি, এটা কি আমাদের একটা সফলতা না? এটা আমাদের অবশ্যই সফলতা। এখন ভারত মনে করেছিল যে তাদের সাথেই মনে হয় আমেরিকা, ট্রাম্প আসার পরে তাদের সাথেই মনে একটা বড় রকমের চুক্তি হবে, ভালো কিছু হবে, কিন্তু আসলে ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশের সাথে ব্যবসায়িক চুক্তিটাকে আরো ব্যবসায়িক লেনদেনটাকে আরো মজবুত করার জন্য আমাদের বাংলাদেশের প্রথম ট্রাম্প ব্যবসা চুক্তি করলেন। আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, যে ভারতের ম্যাক্সিমাম দেখলাম মিডিয়াগুলো বা সাংবাদিকরা এলোমেলো ভাবে বলছে যে ভারতের কি দোষ, ভারতকে কেন এটা করছে, ভারতকে কেন ওইটা করছে। আসলে ওনারা দোষ খুঁজে পাচ্ছে না। ওনারা আমাদের দেশে নিরীহ ছাত্রদেরকে মেরে প্রচুর ছাত্রদেরকে হত্যা করেছে, পালিয়ে চলে গেছে তাদের এখানে, তাকে কেন এরা আশ্রয় দিল? আপনারা তাকে বের করে দেন, বের করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের ভারতের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নেই, ভারতের মানুষের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নেই, আপনাদের সাথে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি করলেন, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল, তাদের সাথে আপনার সম্পর্ক। হ্যাঁ, কেন সম্পর্ক? আপনাদেরকে না চাইতেই আমাদের সবকিছু দিয়ে দিছে, আপনাদের করিডোর দিয়ে দিল, আপনাদের সবকিছু দিছে। আমরা কোনো কিছু আনতে গেলে, যেমন আমরা একটা বই, এই যে বই ছাপাইতে গেলে
আমাদের বই ছাপাইতে গেলে বাংলাদেশে দেখেন কত চমৎকার এবং উন্নত মানের বই ছাপানোর মতো মেশিন বাংলাদেশে আছে, কিন্তু এটা না করে ভারতের কাছে চলে গেছে, যে ভারতের বইকে ছাপাতে দিল, মানে সবকিছু ওদের হাতে তুলে দেওয়া সবকিছু আপনাদের মানে ভারতের হাতে তুলে দিল, শুধু তার গদি রক্ষার জন্য। হ্যাঁ, শুধু গদিত রক্ষা আছে যে সে থাকবে সারা জীবন, আজীবন সে থাকবে। হ্যাঁ, এটা তো আমরা মেনে নিতে পারি না। যাক, আপনি সুন্দরভাবে বলেছেন, আমরাও দেখতে পাচ্ছি। আশা করি ডক্টর ইউনূসের মতো একজন দক্ষ যেই সিপা সালার বা মাঝি হাল ধরেছেন, নিশ্চয়ই কান্ডারি। এদেশ, হ্যাঁ, এই কান্ডারি, তার কান্ডারিতে এদেশ পথ হারাবে না, নিশ্চয়ই সামনের দিকে এগিয়েই যাবে শত বাধা পেরিয়ে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ধন্যবাদ।